যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই জব্দ অর্থ ফেরত পাবে ইরান। শর্ত ট্রাম্পের, চুক্তিতে বাধ্যবাধকতা নেই দাবি তেহরানের। 4 মাস পর হরমুজ অতিক্রম বাংলার জয়যাত্রা। মিয়ানমারে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় জান্তা বাহিনীর হাতে নিহত 7 শতাধিক বেসামরিক নাগরিক। জাতিসংঘের প্রতিবেদন, 1/3 নারী ও শিশু। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্সে শিশুসহ 18 জনের মৃত্যু। স্পেন, ইতালি, জার্মানি সহ দেশে দেশে সতর্কতা জারি। সাহারা মরুভূমির ধেয়ে আসা উষ্ণ বাতাসই মূল কারণ। মহাতারকার জাদুতে বোধ ভক্তরা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। এমবাপ্পের জোড়া গোলে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ইরানি সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হলেও দুই পক্ষই দিচ্ছে সতর্ক বার্তা। শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই ইরানের জব্দকৃত অর্থ ছাড় দেয়া হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না মানলে প্রয়োজনীয় পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চুক্তিতে ওয়াশিংটন থেকে খাদ্যপণ্য কেনার বাধ্যবাধকতা নেই এমন দাবি করে শত্রুর উপর কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেছে তেহরান। 3 মাসের বেশি সময়ের সংঘাতের পর সুইজারল্যান্ডের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হয়েছে নতুন সমঝোতার পথ। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে কেবল কথার উপর নির্ভর করে থাকা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। বলেন, হরমুজ খোলা রাখা এবং পরমাণু ইস্যুতে পরবর্তী আলোচনার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে। আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের যে অর্থ ছাড় দেয়া হবে তা শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কাজে ব্যবহার করা হবে। চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য কেনার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও পুরোপুরি আস্থা রাখা সম্ভব নয়। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জানান, সেনা ও নাগরিকদের ওপর হুমকি মোকাবিলায় সামরিক অভিযান চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা বজায় রাখার কথাও জানানো হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। অবশেষে 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজায়রা বন্দরের পথে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পালন করতে হয়েছিল এই জাহাজে। মিয়ানমারের নির্বাচনী প্রক্রিয়ার আড়ালে গত 6 মাসে জান্তা বাহিনীর হাতে প্রাণ গেছে 7 শতাধিক বেসামরিক নাগরিকের। জাতিসংঘের মানবাধিকার দফতরের এই প্রতিবেদনে উঠে এসেছে এই নির্মম চিত্র। এর মধ্যে 1/3 নারী ও শিশু। বিমান ও ড্রোন হামলার মাধ্যমে চালানো হত্যাযজ্ঞের মাঝে আন্তর্জাতিক সহায়তার অভাব দেশটির সাধারণ মানুষের দুর্ভোগকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। 5 বছর আগে ক্ষমতা দখল করা সামরিক জান্তার এই নিষ্ঠুরতার খতিয়ান বিশ্ব মঞ্চে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
2021 সালে গণতান্ত্রিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর নির্বাচনের ঘোষণা দেয়। তবে 2025 সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলা এই নির্বাচনী প্রহসনের আড়ালে ঝরে গেছে শত শত সাধারণ মানুষের প্রাণ। জাতিসংঘের নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে, নিহতদের মধ্যে 200-র বেশি নারী এবং 150-র বেশি শিশু রয়েছে। জান্তা বাহিনীর নির্মমতার এক স্পষ্ট দলিল হয়ে আছে এটি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা এবং আধুনিক ড্রোনের ব্যবহারই ছিল এই বিপুল ধ্বংসযোগ্য প্রাণহানির প্রধান কারণ। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার দিয়ে চালানো হামলায় 500-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 57%। বিশেষ করে সাগাইং অঞ্চলে স্কুল, সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক জমায়েতে চালানো বোমাবর্ষণ ছিল সবচেয়ে নৃশংস। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে জান্তার হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও নিহত হচ্ছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় যেন তাদের ভুলে যেতে বসেছে, আর আন্তর্জাতিক সহায়তার অভাব ক্ষত ও দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে গত জানুয়ারিতে কঠোর বিধিনিষেধের নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেনা সমর্থিত দল ইউএসডিপি। অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির বড় অংশ এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ ও ড্রোন প্রযুক্তির জেরে জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় নিহত 13, সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। বাংলাদেশি সহ আহত 66 নিশ্চিত করলেন দেশটির জ্বালানি মন্ত্রী। এবার ফিফা বিশ্বকাপের খবর। আবারও দুর্দান্ত পারফরমেন্স লিওনেল মেসির, আবারও আর্জেন্টিনার জয়। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি মিস করলেও ম্যাচের 2টি গোলই করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটেই মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা, মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবি সেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সে পর্যন্ত 2 শিশু সহ 40 জনের মৃত্যু হয়েছে। স্পেন, ইতালি, জার্মানি সহ একাধিক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস
ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয়েছে স্কুল, সীমিত করা হয়েছে পরিবহন ব্যবস্থা। আবহাওয়াবিদদের মতে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণ বায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। ফ্রান্স, স্পেন ও ইতালি সহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফ্রান্সের অর্ধেকেরও বেশি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে বোর্দো শহরে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্যারিসে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে এবং কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিস্থিতির অবনতিতে উত্তরাঞ্চলের বাস্ক অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতালির রাজধানী রোমে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। শহরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে জনপ্রিয় পর্যটন স্থলে মানুষকে ছাতা ও হাত পাখা ব্যবহার করতে দেখা যায়। টানা কয়েকদিন 35 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকায় ইতালির 8টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহ যুক্তরাজ্যেও। দেশটির আবহাওয়া দফতর জানায় সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জুন মাসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে পারে। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও। শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ছায়ায় আশ্রয় নিতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে জার্মানি জুড়েও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রাঙ্কফুর্টে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও খোলা আকাশের নিচে কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। আবহাওয়াবিদদের মতে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণবায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট প্রভাব। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফ্রান্সের তাপপ্রবাহের সবশেষ খবর জানবো। প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। যাব তার কাছে। বাবু, ফ্রান্সের চলমান তাপপ্রবাহে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 40-এ গিয়ে পৌঁছেছে। তবে চলমান এই তাপপ্রবাহ যদি আরও দীর্ঘায়িত হয় তবে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রিতে কোথাও গিয়ে পৌঁছেছে এবং এই তাপমাত্রা হয়তোবা 44 ডিগ্রিও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 1945 সালের পর এই প্রথম গতকাল দিনে এবং রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং এখন যদি আমি বলি এই যে তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে তার কারণে সবচেয়ে বেশি কষ্টে বা ভোগান্তির মধ্যে রয়েছেন শ্রমজীবী কর্মজীবী মানুষেরা। কারণ এই দেশটি শীত প্রধান দেশ, সে কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সে ধরনের শীতলীকরণ যন্ত্র ওইভাবে নেই এবং বিশেষ করে রাস্তার পাশে যে প্রতিষ্ঠানগুলিতে কাজ করেন যারা, তারা তীব্র ভোগান্তি এবং কষ্টের মধ্যে পড়েছেন। তার মধ্যেই যে দোকানগুলিতে ফ্যান বা শীতলীকরণ যে যন্ত্র তীব্র সংকট দেখা দিয়েছে। গতকালে রাজধানী প্যারিসের আশেপাশের বেশ কিছু দোকানে গিয়ে, অর্থাৎ বড় বড় ডিপার্টমেন্টগুলিতে গিয়েও কিন্তু এ ধরনের ফ্যানের কোনো দেখা পাওয়া যায় নাই বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বাইরে বের হলে পর্যাপ্ত পানি সাথে রাখার জন্য বলা হয়েছে, পর্যাপ্ত পানি পান করার জন্য বলা হয়েছে, হটলাইন চালু করা হয়েছে এবং পাশাপাশি বয়স্ক ও শিশুদের বিষয়ে সবার যত্নবান হওয়া এবং অনেক বয়স্ক যারা রয়েছেন আশেপাশের বাড়িগুলিতে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবার প্রতি পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিশেষ করে অ্যালকোহল জনিত সব ধরনের পানীয় পান থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। জলবায়ু নিয়ে যারা কাজ করেন সেই পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে কর্মজীবী মানুষদের সুরক্ষায় যারা আক্রান্ত হবেন এই তাপপ্রবাহের কারণে তাদের জন্য বার্ষিক 5 দিন জলবায়ু ছুটির দাবি জানানো হয়েছে। তো রাজধানী প্যারিস থেকে এই যে চলমান তাপপ্রবাহ তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে সহকর্মী লুৎফুর রহমান বাবু। 2 বছর আগেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেখা হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে। রক্ষণশীল সরকারের দীর্ঘ অস্থিরতার পর রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, কিন্তু স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা, সাহসী নেতৃত্ব এবং জনমনে আস্থা তৈরি করতে না পারায় শেষ পর্যন্ত
পদত্যাগ করতে হয়েছে তাকে। বিশ্লেষকদের মতে যে বাস্তববাদী ও সতর্ক রাজনীতি তাকে ক্ষমতায় এনেছিল, সেটিই শেষ পর্যন্ত স্টারমারের পতনের কারণ হয়েছে। 2024 সালের নির্বাচনে আধুনিক ব্রিটিশ ইতিহাসের অন্যতম বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারের কাছে প্রত্যাশা ছিল ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও জনসেবামূলক খাতের দুরবস্থা কাটিয়ে নতুন পথ দেখানোর। কিন্তু দলের ভেতরের একাধিক সূত্রের মতে ক্ষমতায় আসার পর তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট রাজনৈতিক রূপরেখা দাঁড়া করাতে পারেননি। সমর্থক ও আইন প্রণেতাদের অনেকের কাছে তার নেতৃত্বকে আত্মবিশ্বাসহীন এবং লক্ষণহীন বলে মনে হতে শুরু করে। সরকার পরিচালনার সময় একের পর এক নীতি ব্যর্থতা স্টারমারের অবস্থানকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, অবৈধ অভিবাসন কমানোর প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দেয়নি এবং স্বাস্থ্য খাত সংস্কারেও নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। এদিকে তহবিল সংগ্রহ নিয়ে বিতর্ক, বারবার নীতি পরিবর্তন এবং জেফ্রি এপস্টাইনের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে সমালোচিত পিটার ম্যান্ডেলসনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা সরকারকে আরও চাপে ফেলে। সমালোচকদের মতে এসব বিতর্ক মোকাবেলাও কার্যকর রাজনৈতিক নেতৃত্ব দেখাতে ব্যর্থ হন স্টারমার। রাজনৈতিক সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে স্ত্রী ভিক্টোরিয়ার পরামর্শের উপর নির্ভরশীল হয়ে পড়েন। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর দলের ভেতরের নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। অনেক আইন প্রণেতা আশঙ্কা করতে শুরু করেন ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের উত্থান ঠেকাতে বর্তমান নেতৃত্ব যথেষ্ট নয়। দলীয় বিদ্রোহ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে শেষ পর্যন্ত স্টারমার উপলব্ধি করেন তার অবস্থান আর টেকসই নয়। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। ক্যালিফোর্নিয়ায় লাইব্রেরিতে অস্ত্রধারীর গুলিতে নিহত 2, কানাডার মন্ট্রিয়লে পুলিশ সহ 3 জনের মৃত্যু। কাতারের লাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত হয়েছেন। তারা ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও 66 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এলএনজি কমপ্লেক্সে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারের জ্বালানি মন্ত্রী আল কাবি জানান, কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি লাইব্রেরিতে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে এক শিশু। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিকেলে বুট কান্ট্রোয়ের লাইব্রেরি থেকে জরুরি নম্বরে কল আসে। এ সময় লাইব্রেরির ভেতর থেকে গুলির শব্দ ও মানুষের চিৎকার শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাইব্রেরির ভেতরে প্রবেশ করলে হামলাকারী ভবনের পেছনের দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। এছাড়া নিহতদের পরিচয় গোপন রাখা হয়েছে। কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও। স্থানীয় সময় সোমবার গোলাগুলির খবর পেয়ে মন্ট্রিয়লের কোর্দে নিজ এলাকায় অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখে গুলি ছোড়ে সন্দেহভাজন হামলাকারী। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে দুপক্ষের গলাগুলিতে এক কর্মকর্তা সহ 2 জন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক অভিযান চালানো হয়, কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে একটি গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দুপুরে হিউস্টন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘটনা ঘটে। এতে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে থেকেও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 100 দমকল কর্মী রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। ঘটনাস্থলে এখনও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চলছে তদন্ত। রঙিন ঘুড়ির দখলে ডেনমার্কের আকাশ। বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব ঘিরে এখন উৎসব মুখর ছোট্ট ফানো দ্বীপ। জড়ো হয়েছেন বিশ্বের 26টি দেশের হাজারো ঘুড়ি প্রেমী।
নানা রং, আকার ও নকশার প্রায় 25,000 ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে উত্তর সাগরের আকাশ। আকাশ জুড়ে রঙের উড়ান, সৈকত জুড়ে উৎসবের আমেজ। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফানো দ্বীপে প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় ফানো ইন্টারন্যাশনাল কাইটস ফ্লায়ার্স মিটিং। এবারের আয়োজনে অংশ নিতে বিশ্বের 26টি দেশ থেকে এসেছেন প্রায় 5,000 ঘুড়ি উড়ানো অংশগ্রহণকারী। কয়েকদিনের জন্য ছোট্ট দ্বীপটি পরিণত হচ্ছে আন্তর্জাতিক মিলন মেলায়। আয়োজকদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। উৎসবে অংশগ্রহণকারীরা আকাশে উড়িয়েছেন বিভিন্ন আকৃতি, আকার ও রঙের প্রায় 25,000 ঘুড়ি। বিশাল ড্রাগন, সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে নানা সৃজনশীল নকশার ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে পুরো আকাশ। ঘুড়ি উৎসবের জন্য ফানুকে আদর্শ স্থান মনে করা হয়, কারণ দ্বীপটির বিস্তৃত সমতল সৈকত ও উত্তর সাগর থেকে আসা স্থায়ী বাতাস ঘুড়ি উড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাই প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তের ঘুড়ি প্রেমীরা এখানে ছুটে আসেন। ফানো একটি দারুণ জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য অনেক খোলা জায়গা রয়েছে। অনেক দেশে সমুদ্র সৈকতে ঘুড়ি ওড়ানোর উপর বিধিনিষেধ আছে, কিন্তু এখানে প্রচুর জায়গা আছে এবং অনেক বন্ধুত্বপূর্ণ মানুষ আছেন যারা আনন্দ করেন ও হাসেন। আমরা গত বছর প্রথমবার এখানে এসেছিলাম, আর এবছর দ্বিতীয়বারের মতো ঘুড়ি নিয়ে এখানে এসেছি আনন্দ করতে এবং ছুটি কাটাতে। ফানোর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ শক্ত বালুকাময় সৈকত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এই সৈকতে দর্শনার্থীদের গাড়ি চালানোর অনুমতি রয়েছে, যা ইউরোপের অনেক সমুদ্র সৈকতে দেখা যায় না। ফলে ঘুড়ি উৎসবের পাশাপাশি প্রকৃতি ও সমুদ্র উপভোগ করতেও ভিড় বাড়ছে দ্বীপটিতে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই জব্দ অর্থ ফেরত পাবে ইরান, শর্ত ট্রাম্পের চুক্তিতে বাধ্যবাধকতা নেই দাবি তেহরানের। 4 মাস পর হরমুজ অতিক্রম, বাংলার জয়যাত্রা। মিয়ানমারের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় জান্তা বাহিনীর হাতে নিহত 7 শতাধিক বেসামরিক নাগরিক। জাতিসংঘের প্রতিবেদন, 1/3 নারী ও শিশু। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে শিশুসহ 40 জনের মৃত্যু। স্পেন, ইতালি, জার্মানি সহ দেশে দেশে সতর্কতা জারি। সাহারা মরুভূমির ধেয়ে আসা উষ্ণ বাতাসই মূল কারণ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।